পুষ্প সংকেত দিতেই পারে। বেশ, দেখো আমরা আজকে এখন যেটা করব সেটা হচ্ছে প্লান্ট অ্যানাটমি। একটা উদ্ভিদের সেকশন করলে আমরা কি কি জিনিস দেখতে পাবো সেটাই আমরা এখন পড়ব। তো সবার প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা উদ্ভিদের দেহ কি নিয়ে তৈরি। বলো, একটা উদ্ভিদের দেহ কি নিয়ে তৈরি? একটা উদ্ভিদের দেহ কি নিয়ে তৈরি? বলো, একদম নিঃসংকোচে বলো। বলো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ। তাহলে একটা উদ্ভিদের দেহ কি নিয়ে তৈরি? কোষ নিয়ে তৈরি। এবং সেই কোষগুলো নিয়ে কি তৈরি হয়? কলা তৈরি হয়। অনেকগুলো কলা নিয়ে কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। অনেকগুলো অঙ্গ নিয়ে কি তৈরি হয়? তন্ত্র তৈরি হয়। অনেকগুলো তন্ত্র নিয়ে কি তৈরি হয়? দেহ তৈরি হয়। তাহলে একটা উদ্ভিদ দেহ আলটিমেটলি কি নিয়ে তৈরি? কোষ নিয়ে তৈরি। ঠিক। এবার এই উদ্ভিদ দেহে তাহলে অসংখ্য কোষ রয়েছে এবং সেই কোষগুলো কি বানিয়েছে? কলা বানিয়েছে। এখন এই কলা বা টিস্যু আমরা উদ্ভিদ দেহে কত রকম পাবো? ক্লাস 9 থেকে পড়ে আসছো যে উদ্ভিদ দেহে আমরা কত রকমের কলা পাই, বলতে পারবে? ভাজ্য কলা, স্থায়ী কলা। এক্স্যাক্টলি। তো আমরা উদ্ভিদ দেহে মূলত দুই ধরনের কলা পাই, একটা হচ্ছে ভাজক কলা আর একটি হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলাকে ইংরেজিতে বলে মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু। আর স্থায়ী কলাকে ইংরেজিতে বলে পার্মানেন্ট টিস্যু। এর মধ্যে কোন কলাটি বিভাজিত হতে পারে? ভাজ্য কলা। ভাজক কলা বিভাজিত হয়। স্থায়ী কলা কি বিভাজিত হতে পারে? না, বিভাজনে অক্ষম। এবং তাই বলে এই নয় যে স্থায়ী কলা কোনোদিনই বিভাজিত হতে পারেনি, এমনটা নয়। অ্যাকচুয়ালি ভাজক কলায় পরবর্তীকালে কিসে পরিণত হয়? স্থায়ী কলায় পরিণত হয়। যখন সে মানে ফর এক্সাম্পল ধরো যখন কেউ আনস্টেবল থাকে ইকোনমিক্যালি, সে হচ্ছে ভাজক কলা, এটা ওটা সেটা সব কাজ করে। যখনই সে একটা স্টেবল ইনকাম করে সে দেখবে আর উল্টোপাল্টা অনেক কাজ করছে না, সে একটা নির্দিষ্ট কাজ করছে, মানে সে কি হয়ে গেছে? সে স্থায়ী কলায় পরিণত হয়ে গেছে। তো আমরা এবার একে একে ভাজক কলা স্থায়ী কলা সম্পর্কে পড়ব। সবার প্রথমে আসি ভাজক কলা। এবং এই ভাজক কলা মানে যেটা বিভাজিত হতে পারে, এই ভাজক কলা অবস্থানের উপর ভিত্তি করে ভাজক কলাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কার উপর ভিত্তি করে? অবস্থান, মানে ভাজক কলাটা আছে কোথায়। না, যদি ভাজক কলাটা উদ্ভিদের একদম অগ্রভাগে থাকে তখন তাকে বলে এপিক্যাল মেরিস্টেম, বা বাংলায় বলে অগ্রস্থ ভাজক কলা। যদি সেই ভাজক কলাটা উদ্ভিদের পাশে থাকে অর্থাৎ উদ্ভিদের গাত্রের গায়ে থাকে তখন তাকে বলে ল্যাটারাল মেরিস্টেম, বা বাংলায় বলে পার্শ্বস্থ ভাজক কলা। আর যদি সেই ভাজক কলাটা দুটো স্থায়ী অঞ্চল, মানে ধরো এইদিকেও স্থায়ী কলা আছে আবার এইদিকেও স্থায়ী কলা আছে, দুটো স্থায়ী কলার অঞ্চলের মধ্যবর্তী অংশে থাকে তখন তাকে বলে ইন্টারক্যালারি মেরিস্টেম, বা বাংলায় বলে নিবেশিত ভাজক কলা। তাহলে আমার সাথে রিপিট করো, অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের কোথায় থাকে? অগ্রভাগে। পার্শ্বস্থ ভাজক কলা উদ্ভিদের কোথায় থাকে? গাত্রে পাশে পাশে থাকে, একদম গায়ে গায়ে থাকে। আর নিবেশিত ভাজক কলা কোথায় থাকে? দুটো স্থায়ী কলার মাঝখানে। ইয়েস, দুটি স্থায়ী কলার মাঝখানে, মানে স্থায়ী অঞ্চলের মাঝখানে অ্যাকচুয়ালি। এবার প্রশ্ন হচ্ছে যে এরা এই এই পাশে এরকম থাকে কেন? দেখো, অগ্রস্থ ভাজক কলা যদি অগ্রভাগে থাকে তাহলে উদ্ভিদের কি হবে? উদ্ভিদ লম্বায় বাড়বে না বাড়বে না? বাড়বে। তাহলে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে কে? অগ্রস্থ ভাজক কলা। 2 নাম্বার হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা ও নিবেশিত ভাজক কলা কেন থাকে না? একটা উদ্ভিদ দেখবে প্রথমে লম্বা হয়, শুধু উদ্ভিদ না, দেখবে প্রাণীরাও তাই, দেখবে একটা মানুষ প্রথমে লম্বা হয় তারপর আস্তে আস্তে দেখবে মোটা হতে শুরু করে, সে আর লম্বায় বাড়ে না। ঠিক একই রকমভাবে নিবেশিত ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা এগুলো মূলত উদ্ভিদের গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি মানে
উদ্ভিদটা আড়ে বাড়বে, অর্থাৎ পরিধিতে বাড়বে। সেক্ষেত্রে সাহায্য করে কে? নিবেশিত ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা। তো এই ভাজক কলার যদি আমরা ক্যারেক্টার দেখি যে ভাজক কলা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়, তাহলে আমরা কীরকম দেখতে পাবো ভাজক কলা, সেখানে সেই কোষগুলো এরকম ষড়ভুজাকৃতি বা গোলাকার হতে পারে, এবং এই ভাজক কলাগুলোর মাঝখানে কোনো রকম কোষান্তর রন্ধ্র থাকে না। কোষান্তর রন্ধ্র মানে দুটো কোষের মধ্যে গ্যাপ। তো আমরা ভাজক কলার ক্ষেত্রে এরকম ছবি দেখতে পাবো যে কোষগুলো ষড়ভুজাকৃতি বা গোলাকার হতে পারে, এবং সেই কোষগুলো পরস্পর দেখো এরকম যুক্ত আছে। কোষগুলোর মাঝে কোনো গ্যাপ দেখতে পাচ্ছ না, এবং এই প্রতিটা কোষের মাঝখানে একটা করে সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান। এরকম দেখবো সুস্পষ্ট এরকম নিউক্লিয়াস বর্তমান। তাহলে ভাজক কলা উদ্ভিদের মেনলি কোথায় কোথায় থাকে না, উদ্ভিদের অগ্রভাগ, মানে সেটা মূলের অগ্রভাগ হতে পারে, সেটা কাণ্ডের অগ্রভাগ হতে পারে, সেটা পাতার অগ্রভাগ হতে পারে, যে কোনো বর্ধনশীল অঞ্চল হতে পারে সেখানে থাকতে পারে, সেটা উদ্ভিদের কাণ্ডের পাশে থাকতে পারে, এবং সেটা উদ্ভিদের দুটো ভাজক কলার মাঝখানে থাকতে পারে। অর্থাৎ অবস্থানের উপর ভাজক কলাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? আমরা মূলত 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, একটা হচ্ছে নিবেশিত ভাজক কলা, আর একটি হচ্ছে তোমার কি বললাম, পার্শ্বস্থ ভাজক কলা। এবার আসি, সেটা হচ্ছে যে কাজ অনুসারে ভাজক কলাকে কত রকম ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে আমরা অবস্থান অনুসারে ভাজক কলাকে মূলত 2 ভাগে ভাগ করলাম। এবার আমরা আসবো কি অনুসারে? কাজ অনুসারে। ভাজক কলা অ্যাকচুয়ালি কি কাজ করে? তো কাজ অনুসারে আমরা ভাজক কলাকে মূলত 3 ভাগে ভাগ করতে পারি, এবং এই কাজ অনুসারে ভাজক কলার ভাগ থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকতে পারে। কি না, 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রোটোডার্ম। প্রোটোডার্ম এরিয়ার একটা নাম হচ্ছে ডারমাটোজেন। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের যখন জাইগোট থাকে সেটা তো এককোষী থাকে, এবং সেটা কি ভাজক কলা না স্থায়ী কলা? মানে সেখানে যে কোষগুলো তৈরি হয় সেগুলো ভাজক কলা না স্থায়ী কলা? ডেফিনেটলি সেটা ভাজক কলা। তার কারণ সেটা ভাজক কলা বলেই সে একটা এককোষী উদ্ভিদের সেই জাইগোট থেকে বা একটা এককোষী জীব থেকে আমরা সেই অনেকগুলো কোষ অর্থাৎ বহুকোষী একটা জীব তৈরি হয়। তো এবার এই উদ্ভিদের যেটা ত্বক কলাতন্ত্র, এই ত্বক কলাতন্ত্রটা কোথা থেকে সৃষ্টি হয়? যে ভাজক কলা থেকে সৃষ্টি হয় তাকে বলে প্রোটোডার্ম বা ডারমাটোজেন। এখান থেকে ত্বক কলাতন্ত্র গঠিত হয়। তাহলে তুমি একটা জিনিস ভাবো যে উদ্ভিদের যে ত্বক, সেটা কাণ্ডের ত্বক হতে পারে, সেটা পাতার ত্বক হতে পারে, সেটা মূলের ত্বক হতে পারে, যে ভাজক কলা থেকে সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি প্রোটোডার্ম বা ডারমাটোজেন। দুটো আলাদা আলাদা নাম, দুটো আলাদা আলাদা বিজ্ঞানী দিয়েছেন, সেই জন্য আলাদা আলাদা নাম। প্রোটোডার্মও যা, ডারমাটোজেনও তাই। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্লিরোম, বা প্লিরোমের আগে যেটা আসি প্রোক্যামিয়ামটা বলি, প্রোক্যামিয়াম বা বলে প্লিরোম। প্রোক্যামিয়াম মানে যে ভাজক কলা থেকে উদ্ভিদের নালিকা বান্ডিল তৈরি হয়। নালিকা বান্ডিল মানে বোঝো? বেশি নালিকা বান্ডিল আমরা এই চ্যাপ্টারে ডিটেলসে বলবো। নালিকা বান্ডিল মানে জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে বলে নালিকা বান্ডিল। জাইলেম প্লাস ফ্লোয়েম, অর্থাৎ একে আমরা আরেকটা জিনিস বলতে পারি সংমোহন কলা। মানে যেখানে উদ্ভিদের জল, খনিজ লবণ এবং খাদ্য সংবাহিত হয়, সেটাই তো সংমোহন কলা। তাহলে আমরা কাজ অনুসারে ভাজক কলাকে একটা ভাগ করলাম প্রোটোডার্ম বা ডারমাটোজেন, যেখান থেকে উদ্ভিদের সমগ্র ত্বক কলাতন্ত্র গঠিত হয়। 2 নাম্বার হচ্ছে প্রোক্যামিয়াম বা প্লিরোম, যেখান থেকে উদ্ভিদের সংমোহন কলাতন্ত্র গঠিত হয়। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভূমি ভাজক কলা বা ইংরেজিতে বলে গ্রাউন্ড মেরিস্টেম, বা এটাই ভূমি ভাজক কলা, বা এটাকে বলা হয় পেরিপ্লেম। এখান থেকে কি তৈরি হয়? উদ্ভিদের বাকি অংশ মানে কিছু অংশ তো ত্বক কলাতন্ত্র তৈরি করেছে, তাকে আমরা বলছি প্রোটোডার্ম বা ডারমাটোজেন। কিছু অংশ নালিকা বান্ডিল বা সংমোহন কলা তৈরি করেছে, আর বাকি যা কিছু আছে পড়ে আছে, বাকি সমস্ত অংশ
যেমন আমরা কাণ্ডের সেকশন বা মূলের সেকশন যখন দেখবো সেখানে কর্টেক্স পাবো, সেখানে মানে যেটাকে বাংলায় বলে বহিঃস্তক পাবো, তারপর অন্তঃস্তক পাবো। এগুলো সবই তৈরি হয় কোথা থেকে? ভূমিভাজক কলা বা পেরিব্লেম থেকে। আমরা মজ্জা পাবো, এগুলো সবই তৈরি হয় উদ্ভিদের এই ভূমিভাজক কলা থেকে। অর্থাৎ একটা উদ্ভিদের ভাজক কলা তিনটে জিনিস উৎপন্ন, মানে সমগ্র উদ্ভিদ দেহটাই তো অ্যাকচুয়ালি বললাম যে ভাজক কলা থেকেই সৃষ্টি হয়, তার কারণ ভাজক কলা পরে স্থায়ী কলাতে রূপান্তরিত হয়। তাহলে ভাজক কলার তিনটে স্তর থেকে অ্যাকচুয়ালি কাজ হয়। যদি একদম বাইরে থাকে কে ডার্মাটোজেন, যেখান থেকে ত্বক কলাতন্ত্র গঠিত হয়। একদম ভিতরে থাকে প্রোক্যাম্বিয়াম বা প্লিরোম, যেখান থেকে নালিকা বান্ডিল তথা সংবহন কলা গঠিত হয়। আর এই প্রোক্যাম্বিয়াম এবং প্রোটোডার্মের মাঝখানে থাকে কে ভূমিভাজক কলা বা যেটাকে বলে পেরিব্লেম, যেখান থেকে উদ্ভিদের বাকি অংশ অর্থাৎ নালিকা বান্ডিল ও ত্বক কলাতন্ত্র ছাড়া বাকি যা যা অংশ আছে সবই তৈরি হয় কিন্তু এই ভূমিভাজক কলা বা পেরিপ্লেম থেকে। বলে এতদূর অবধি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার, যে প্রোটোডার্ম আর প্রোক্যাম্বিয়ামের মাঝে ওই ভূমিভাজক কলাটা থাকে। ইয়েস, কারণ তো তাই মানে আমরা অ্যাকচুয়ালি যখন মূলের সেকশন দেখবো, একটা মূলের সেকশন দেখে তোমাকে ছবিটা বোঝাই, তাহলে বুঝতে পারবে। এই যে এই ছবিটা দেখো, দেখো এটা হচ্ছে একটা কাণ্ডের সেকশন, এবং এখানে একদম বাইরে যে স্তরটা আছে এইটা হচ্ছে একদম বাইরে যে স্তর, এটা কি? এটা হচ্ছে এপিডার্মিস। কাণ্ডের একদম বাইরের আবরণকে বলে এপিডার্মিস। তাহলে এই এপিডার্মিসটা কোথা থেকে তৈরি হয়েছে? এপিডার্মিসটা কোথা থেকে তৈরি হয়েছে? অবশ্যই ডার্মাটোজেন থেকে, যেটাকে আমরা ত্বক কলাতন্ত্র বলছি। একদম বাইরের ত্বক, এটাই তো একদম বাইরের স্তর, সেটা হচ্ছে এপিডার্মিস। এটা তাহলে তৈরি হয়েছে কোথা থেকে? ডার্মাটোজেন থেকে, হ্যাঁ কি না? হ্যাঁ। এটা হচ্ছে ডার্মাটোজেন থেকে তৈরি হয়েছে। এবার এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে নালিকা বান্ডিল মানে জাইলেম ফ্লোয়েম। এই নালিকা বান্ডিলগুলো তৈরি হয়েছে কোথা থেকে? না, নালিকা বান্ডিলগুলো তৈরি হয়েছে আমরা পড়লাম প্রোক্যাম্বিয়াম থেকে, বা যেটাকে আমরা বললাম প্লিরোম থেকে। এবার এই প্রোক্যাম্বিয়াম এবং এই যে ডার্মাটোজেন, এই দুটো বাদ দিয়ে বাকি যা কিছু তুমি পাচ্ছ, অর্থাৎ এই যে একদম ত্বকের বাইরে এপিডার্মিস পাচ্ছ, এপিডার্মিস নিচে হাইপোডার্মিস, এটা মধ্যখানে যা কিছু পাচ্ছ এই যে এটাকে বলে মজ্জা। এই কোর রিজিয়নটাকে বলা হয় মজ্জা। তো এই মজ্জা এগুলো সবই কিন্তু কোথা থেকে তৈরি হচ্ছে? সবই তৈরি হচ্ছে কিন্তু এগুলো আলটিমেটলি ভূমিভাজক কলা থেকে। বোঝা গেল না? গেল না? তাহলে আমরা তিনটে জিনিস ভাজক কলা পেলাম। একদম বাইরে যে স্তরটা পাচ্ছি তাকে আমরা বলছি ডার্মাটোজেন, একদম ভিতরে যে স্তরটা পাচ্ছি তাকে আমরা বলছি প্রোক্যাম্বিয়াম, এবং এই ডার্মাটোজেন এবং প্রোক্যাম্বিয়ামের মাঝে আমরা অ্যাকচুয়ালি দেখবো অবস্থান করে, মানে কারণ এখানে এই যে এই অংশটাও অ্যাকচুয়ালি কি, এই অংশটাও কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভূমিভাজক কলা থেকে। মধ্যখানের যে অংশ সেটাও তৈরি হয়েছে কোথা থেকে? ভূমিভাজক কলা থেকে। এবং মেজরিটি যে পার্ট সেটা তৈরি হচ্ছে কোথা থেকে? সেটা হচ্ছে তৈরি হচ্ছে ভূমিভাজক কলা থেকে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে আমরা গঠনের উপর ভিত্তি করে কাজ অনুসারে আমরা ভাজক কলাকে তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রোটোডার্ম বা ডার্মাটোজেন, একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম বা প্লিরোম, আর একটা হচ্ছে ভূমিভাজক কলা বা পেরিপ্লেম। এতদূর অবধি বুঝতে অসুবিধা আছে কোনো? না। বেশ, নেক্সট আমরা যেটা পড়বো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ভাজক কলাকে ভাগ করব অন দ্য বেসিস অফ ম্যাচিউরেশন বা ডেভেলপমেন্ট, মানে পরিস্ফুরণের মানে পরিস্ফুরণ কীভাবে হচ্ছে সেই অনুসারে। অর্থাৎ আমি একদম সিম্পলিফাইভাবে বলি, এই ভাজক কলা, ধরো এটা একটা ভাজক কলার কোষ, এই ভাজক কলা বিভিন্নভাবে বিভাজিত হতে পারে। কীরকম না, এই ভাজক কলা যে কোনো দিকে বিভাজিত হতে পারে, যে কোনো তলে বিভাজিত হতে পারে। মানে এইভাবে আমি বলি যে কোষ বিভাজন তল অনুসারে ভাজক কলা, কোষ বিভাজন তল অনুসারে আমরা ভাগ করছি কার? ভাজক কলা। এখানেও আমরা ভাজক কলাকে তিনটে ভাগে ভাগ করি। একটাকে বলা হয় মাস মেরিস্টেম, মাস মেরিস্টেম যেটাকে বাংলায় বলে মাস মেরিস্টেম, বা বাংলায় যেটাকে বলা হয় তোমার মাসের মানে কি বাংলাটা তো আমি টার্মিনোলজিটা ভুলে যাচ্ছি। মাস মানে অ্যাকচুয়ালি একটা স্তূপের মতো আর কি। বইয়ে দেখে নিও, আমার এই মুহূর্তে বাংলা টার্মিনোলজিটা মনে পড়ছে না। মাস বা পুঞ্জীভূত এরকম কিছু একটা হতে পারে। মাস মেরিস্টেম মানে সেখানে ভাজক কলাটা বিভিন্ন তলে বিভাজিত হতে পারে, বিভিন্ন তলে ভাজক কলাটা বিভাজিত হয়। দু নাম্বার হচ্ছে
রিব মেরিস্টেম, রিব মেরিস্টেম। সেখানে আমরা দেখবো ভাজক কলাটা একটা নির্দিষ্ট তলে বিভাজিত হয়, নির্দিষ্ট তল, মানে যে কোনো তলে বিভাজিত হতে পারে না। আর একটা হচ্ছে মাস, একটা হচ্ছে রিব, আর একটা হচ্ছে প্লেট। প্লেট মেরিস্টেমটা হচ্ছে দুটি তলে বিভাজিত হয়। অর্থাৎ কোষ বিভাজন কতগুলো তলে ভাজক কলা বিভাজিত হতে পারে তার উপর ভিত্তি করে আমরা ভাজক কলাকে 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মাস মেরিস্টেম, বা বাংলায় আই থিঙ্ক বলে পুঞ্জীভূত ভাজক কলা। 2 নম্বর হচ্ছে রিব মেরিস্টেম, যেটাকে বাংলায় বলে পরশুকা ভাজক কলা। আর একটা হচ্ছে প্লেট মেরিস্টেম, এর বাংলাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেটা দুটো তলে বিভাজিত হয়। তাহলে ভাজক কলার তল অনুসারে আমরা ভাজক কলার ভাগ করলাম, আমরা কাজ অনুসারে ভাজক কলার ভাগ করলাম। আরেকটি আমরা পড়লাম যে ভাজক কলার কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে ভাজক কলাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রতিটাই 3টে করে ভাগ, শুধু অবস্থান অনুসারে আমরা ভাজক কলাকে 3 ভাগে ভাগ করলাম। কি কি? অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা। অন্যদিকে কাজ অনুসারে আমরা পেলাম প্রোটোডার্ম বা ডার্মাটোজেন, প্রোক্যামিয়াম বা প্লিরোম, ভূমি ভাজক কলা বা পেরিপ্লেম। এবং আমরা কোষ বিভাজনের তল অনুসারে আমরা ভাজক কলাকে 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মাস মেরিস্টেম, একটা হচ্ছে প্লেট মেরিস্টেম, আর একটা হচ্ছে রিব মেরিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট মেরিস্টেমেটিক টিস্যু অর্থাৎ ভাজক কলা। এবং এই ভাজক কলার কোষগুলোর মধ্যে কোনো কোষান্তরন্ধ্র থাকে না? থাকে না? থাকে না। এটা কিন্তু আইডেন্টিফাইং ক্যারেক্টার কার? ভাজক কলার ক্যারেক্টার। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তোমার স্থায়ী কলা। তাহলে স্থায়ী কলা কাকে বলবে? স্থায়ী কলা কাকে বলবে? কি মনে হচ্ছে কাকে বলবে? যেটা বিভাজিত হতে পারে না। এক্স্যাক্টলি। এবং আমি যেটা বললাম এটা অ্যাকচুয়ালি এসছে কোথা থেকে? ভাজক ভাজক কলা। কলা থেকে। তাহলে আমি বলতে পারি কি না যে ভাজক কলা থেকে সৃষ্ট, ভাজক কলা থেকে সৃষ্ট কোষ বিভাজনে অক্ষম, কোষ বিভাজনে অক্ষম কলা কি আমরা কি বলবো? স্থায়ী কলা। ক্লিয়ার? এবার আমরা স্থায়ী কলার ফার্স্ট আউটলাইন বুঝে নিই যে এই স্থায়ী কলার আন্ডারে আমরা কি কি পড়তে চলেছি, তারপর আমরা একে একে আসবো। তাহলে সবার প্রথমে আমরা আসি স্থায়ী কলা। তাহলে ভাজক কলার পরে যেটা এলো সেটা হচ্ছে স্থায়ী কলা, এবং সেই স্থায়ী কলাগুলো সৃষ্টি হয়েছে কোথা থেকে? ভাজক কলা থেকেই। কখন সৃষ্টি হবে না? যখন সেই ভাজক কলা বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলবে। অর্থাৎ ঠিক সেরকম, মানে দেখবে যে বলে না যে শেখার কোনো বয়স নেই, অ্যাকচুয়ালি এটা ভুল কথা। শেখার একটা নির্দিষ্ট বয়স আছে। দেখবে জেনারেলি যারা একটু বেশি বয়স্ক তারা দেখবে শেখার মেন্টালিটি থাকে না তাদের। ফর এক্সাম্পল তুমি দেখবে তোমার বাড়িতে দেখতে পারো, বা তোমার মানে এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার, বাট দেখবে যে বাড়ির বাবা মা, জেঠি জেঠুমা, তারপরে হচ্ছে তোমার দাদু ঠাকুমা, এরা না কোনো কিছু বলে না যে এই তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসিস না। মানেটা কি? মানে তারা এটাই ভাবে যে তারা যেটা বলছে সেটাই ঠিক, এবং তাদের ঊর্ধ্বে কেউ নয়, এবং তাদের মতামতের ঊর্ধ্বে কিছু হতেই পারে না, এবং তারা কখনোই ভুল হতে পারে না। এইটা একটা মেন্টালিটি থাকে। তো অ্যাকচুয়ালি এই স্থায়ী কলাও কিন্তু হয়েছে কোথা থেকে সৃষ্টি? ভাজক কলা থেকে। এবার যখন ভাজক কলা আস্তে আস্তে তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাকে আমরা কি বলি? স্থায়ী কলা। এবং যেটা আমরা পরে পড়বো, মানে এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বো, যে স্থায়ী কলা কিন্তু কখনো কখনো, খুব কম ক্ষেত্রে আর কি, কখনো কখনো দেখবো স্থায়ী কলা পুনরায় বিভাজন ক্ষমতা ফিরে পায়, তখন তাকে বলা হয় গৌণ ভাজক কলা। তাহলে ভাজক কলা অ্যাকচুয়ালি সৃষ্টি হচ্ছে কোথা থেকে না? ভাজক কলা আমরা যেখান থেকে প্রোক্যামিয়াম যেগুলো পড়ছি ওগুলো হচ্ছে প্রাথমিক ভাজক কলা। অন্যদিকে যদি কোনো স্থায়ী কলা থেকে পুনরায় ভাজক কলা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় কি? গৌণ ভাজক কলা। কখন সৃষ্টি হবে না? যখন মনে করো কোনো একটা উদ্ভিদের মানে আকার এত বেশি হয়ে যাচ্ছে পরিধিতে যে মানে গাছটা ফেটে যেতে পারে, তো তখন এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার সৃষ্টি করার জন্য কিছু কোষের বিভাজন ক্ষমতা পুনরায় ফিরে আসে, তখন সেটাকে বলা হয় গৌণ ভাজক কলা। আমি কি বললাম কিছু বুঝতে পারলেন না? মাত্র প্রতি গেল। বুঝতে পেরেছি। এবার এই স্থায়ী কলা তার মানে যেটা পাচ্ছি সেটা ভাজক কলা থেকেই সৃষ্টি হচ্ছে। ভাজক কলা যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন তাকে বলে স্থায়ী কলা। এবার এই স্থায়ী কলার আন্ডারে আমরা অনেক কিছু পড়বো। কি কি পড়বো না? স্থায়ী কলাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি না? একটা হচ্ছে সরল স্থায়ী কলা বা সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, আর একটা হচ্ছে বিশেষ কলা, স্পেশাল।
বিশেষ কলা বা যেটাকে বলা হয় ক্ষরণ কলা। তাহলে এই তিনটে জিনিস আমরা পড়ছি কার আন্ডারে? স্থায়ী কলার আন্ডারে। সরল স্থায়ী কলার আবার তিনটে ভাগ আছে। কি কি না, একটা পড়বো প্যারেনকাইমা, দেখবে এগুলো ক্লাস 9-এ পড়েছো যদি পড়ে থাকো তো। একটা হচ্ছে প্যারেনকাইমা, কিছু মনে পড়ছে কি? নামগুলো সবই শুনেছি। একটা হচ্ছে কোলেনকাইমা, কিন্তু এখন মনে পড়ছে না যে কোথায় পড়েছি, তাই না? আর একটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে সরল স্থায়ী কলাকে আমরা 3 ভাগে ভাগ করব। কাকে বলে না পড়ে সব আসবো, জাস্ট আউটলাইনটা বোঝো যে এইটা আমরা এই চ্যাপ্টারে পড়তে চলেছি। তাহলে স্থায়ী কলাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা হচ্ছে জটিল স্থায়ী কলা, আর একটা হচ্ছে বিশেষ কলা। জটিল স্থায়ী কলার আমরা দুটো ভাগ করব, একটা হচ্ছে জাইলেম আর একটি হচ্ছে ফ্লোয়েম। আর বিশেষ কলার বেশ কয়েকটা উদাহরণ আমরা পড়ব, যেমন সেখানে আমরা ফর এক্সাম্পল হাইডাথোড পড়ব। হাইডাথোড আমরা এখানে মানে যেটাকে জলপত্ররন্ধ্র বলে, আমরা বিভিন্ন ট্রাইকোম অর্থাৎ টোকিও রোম সম্বন্ধে পড়ব। দেখবে তোমরা যদি দেখে থাকো আর কি, কুমড়ো গাছে দেখবে কাণ্ডের অনেক রোম থাকে, তো সেরকম রোম কিন্তু সব গাছে থাকে না, তো এটা একটা বিশেষ ধরনের কলা। আবার দেখবে কিছু কিছু গাছের পাতা ভাঙবে বা কাণ্ড ভাঙবে, তো সাদা রঙের একটা রস বেরিয়ে আসে, যেটাকে বলা হয় তরুক্ষীর। সেটাও দেখবে সব গাছে থাকে না, যেমন তুমি বট গাছের পাবে, যেমন তুমি যেটা আমাদের কাঠকরবি বলে, তো সেখানেও পাবে টগর যেটাকে বলে আর কি। তো সেই গাছ, সেটা হচ্ছে আমরা ল্যাটেক্স পড়বো, মানে ত্বকীয় গ্রন্থি পড়লাম, আর এটা ক্ষীর নালী পড়বো, ক্ষীর নালী, ক্ষীর বাহিকা, এগুলো আমরা ডিটেলসে পড়বো। এছাড়া মধু গ্রন্থি, মধু গ্রন্থি যেটা কোথায় থাকে? মধু গ্রন্থি কোথায় থাকে গো? মধু গ্রন্থি কোথায় থাকে? জানি না। আরে ফুলে থাকে। মৌমাছি কোথা থেকে মধু সংগ্রহ করে? ফুল থেকে। তাহলে ফুলে থাকে। বেশ, এবার আমরা স্থায়ী কলাকে তাহলে আমরা কটা ভাগে ভাগ করলাম? 3টে ভাগে। আমরা এবার একে একে এক একটা ভাগ পড়ব। সবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কাকে বলে? দেখো নামের মধ্যেই আছে সরল। সরল স্থায়ী কলা মানে হচ্ছে যে সমস্ত স্থায়ী কলা একই রকমের কোষ নিয়ে গঠিত। একই রকমের কোষ, একই রকমের কোষ নিয়ে গঠিত। যেমন আমরা কি কি পাবো? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তুমি যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে কার? এই ছবিটা হচ্ছে প্যারেনকাইমার। তুমি এই ছবি থেকে আমাকে প্যারেনকাইমার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলো তো, কি কি ক্যারেক্টার দেখতে পাচ্ছ? কোষের ভেতরে নিউক্লিয়াস আছে, সেটা দেখতে বেশ, পাচ্ছি। সে বলো, সেটা বলছো না কেন? তাহলে 1 নাম্বার যেটা ক্যারেক্টার, সেটা হচ্ছে কোষগুলি সজীব না মৃত? সজীব। কোষগুলি সজীব, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত, সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। আর কি দেখতে পাচ্ছ? কোষ পর্দা আছে। হ্যাঁ, কোষ পর্দা তো রয়েছে, কোষ প্রাচীর রয়েছে, এগুলো তো সমস্ত কোষেই থাকে। আইডেন্টিফাইং ক্যারেক্টার আর কি দেখতে পাচ্ছ? আর কোষের মধ্যে গ্যাপ আছে ইয়েস, এক একটা। এগুলোকে কি বলে? কোষের মধ্যে গ্যাপটাকে কি বলে? রন্ধ্র। কোষান্তর রন্ধ্র। কোষান্তর রন্ধ্র। কোষান্তর রন্ধ্র আজ বর্তমান না অনুপস্থিত? উপস্থিত। তাহলে কোষান্তর রন্ধ্র বর্তমান। আর কি দেখতে পাচ্ছ? কোষগুলো দেখো বিভিন্ন আকারের হয়, সেটা গোলাকার হতে পারে, সেটা লম্বাকার হতে পারে, ঠিক কি না? তাহলে সজীব, সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত, কোষান্তর রন্ধ্র বর্তমান, এই ধরনের কোষ নিয়ে গঠিত কলাকে যারা একই রকমের কাজ করে তাকে আমরা কি কলা বলবো? প্যারেনকাইমা। তাকে আমরা বলবো প্যারেনকাইমা। এবং একটা উদ্ভিদের মেজরিটি জায়গা জুড়ে, একটা উদ্ভিদের মেজরিটি মানে বেশিরভাগ অংশই কি নিয়ে তৈরি? প্যারেনকাইমা নিয়ে তৈরি। এবার এই প্যারেনকাইমার কোষগুলোতে বিভিন্ন রকমের, যেমন এখানে তুমি দেখো যে স্লাইডে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই সব যে যা যা কোষ দেখতে পাচ্ছ এগুলো সবই কি কোষ? প্যারেনকাইমা। সমস্তটা হচ্ছে প্যারেনকাইমা কোষ। এবং প্যারেনকাইমার কোষের আমরা বিভিন্ন রকমের ভাগ পাই, মানে বিভিন্ন রকম পাই। কি কি রকম পাই না, 1 নাম্বার, যদি কোনো প্যারেনকাইমা কোষে যদি ক্লোরোফিল থাকে, কোনো প্যারেনকাইমা কোষ কিন্তু তাতে কি আছে?
ক্লোরোফিল আছে, তাহলে সে খাবার বানাতে পারবে না পারবে না? পারবে। সেই ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। এই ক্লোরেনকাইমা কোথায় থাকে আমাকে বলতে পারবে? গাছের পাতায়। গাছের পাতায়, ভেরি গুড। সবুজ কাণ্ডে, মানে প্যারেনকাইমা কোষই, কিন্তু তাতে কি আছে? তাতে ক্লোরোফিল আছে, তাই তাকে আমরা কি বলছি? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। 2 নাম্বার, যদি এই প্যারেনকাইমা কোষে যদি বায়ু থাকে তখন তাকে বলে এরেনকাইমা। এরেনকাইমা মানে তাতে কি আছে? বায়ু আছে। বায়ু আছে। এবং এই বায়ুযুক্ত এরেনকাইমা আমরা কোথায় পাবো বলতে পারবে? বায়ু। হুম। কচুরিপানা। তুমি ভাবো কচুরিপানা, টোপাপানা, এরা কি করে জলে ভেসে থাকে? তুমি যদি ভালো করে ওর কোষগুলোকে একটু ভালো করে চেপে দাও, দেখবে স্পঞ্জের মতো অংশ দেখতে পাবে। অর্থাৎ সেই কোষগুলোর মধ্যে কি ঢুকে আছে? সেই কোষগুলোর মধ্যে বায়ু ঢুকে আছে, এবং যে বায়ুটা সেই গাছটাকে ভাসিয়ে রেখেছে। তাহলে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলছি? এরেনকাইমা। এরেনকাইমা। আর 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার টাইপস, সবই কিন্তু প্যারেনকাইমা কোষ, সেটা হচ্ছে ইডিওব্লাস্ট। ইডিওব্লাস্ট। ইডিওব্লাস্ট মানে যদি কোনো প্যারেনকাইমা কোষে বর্জ্য পদার্থ থাকে, বর্জ্য পদার্থ মানে উদ্ভিদের বর্জ্য পদার্থ বা রেচন পদার্থ থাকে, তখন তাকে আমরা বলবো ইডিওব্লাস্ট। এটা আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে র্যাফাইড। র্যাফাইড কোথায় থাকে জানো? হুম। কচু, ওল, এগুলো খেলে দেখবে গলা কুটকুট করে না করে না? করে। কেন করে? তার কারণ হচ্ছে কচু, ওল, উদ্ভিদের যে কাণ্ড, মূল, এগুলোর যদি কোষ দেখি, কোষের ভিতরে এরকম সরু সরু ছুঁচের মতো, সরু সরু ছুঁচের মতো এক ধরনের ক্যালাস থাকে, যেটাকে বলা হয় র্যাফাইড। এবং এগুলো হচ্ছে মেনলি ওই উদ্ভিদের রেচন পদার্থ। বুঝতে পারলে? তাহলে র্যাফাইড অ্যাকচুয়ালি রেচন পদার্থ কাদের? না, যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের। এবং সেটা কেন এরকম কুটকুট করে না? এটা ওদের আত্মরক্ষা, সেলফ ডিফেন্স। আর 2 নাম্বার হচ্ছে সিস্টোলিথ। সিস্টোলিথ, এখানে কিন্তু ছোট ছোট প্রশ্ন হয়। দেখো, র্যাফাইড যেটা থাকে কচুয়ল, এবং এই র্যাফাইডের যে কেলাস, এটা তৈরি কি নিয়ে? না, ক্যালসিয়াম অক্সালেট। এগুলো খাতায় নোট করে রাখতে পারো, বা এই পিপিটিটা তুমি পাঠাবো, সেখানে দেখতে পারো ক্যালসিয়াম অক্সালেট। অন্যদিকে সিস্টোলিথ, এটা আমরা কি রকম দেখতে পাই? তা মনে করো এটা একটা কোষ, সেই কোষের মধ্যে এরকম দেখতে পাবো আঙুরের থকার মতো বর্জ্য পদার্থ ক্যালাস হিসেবে জমা আছে। এটা হচ্ছে সিস্টোলিথ, এবং এটা থাকে কোথায়? বট পাতায়। এবং এখানে যে ক্যালাস সিস্টোলিথ, সেটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের। তাহলে সিস্টোলিথ, র্যাফাইড, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। এবং এই প্যারেনকাইমা কোষে যখন কোনো বর্জ্য পদার্থ যুক্ত হয়, তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি ইডিওব্লাস্ট। র্যাফাইড থাকে কোথায়? কচু, ওল প্রভৃতি উদ্ভিদের কাণ্ড, পাতা, মূল, এগুলোতে। অন্যদিকে সিস্টোলিথ থাকে কোথায়? বট পাতায়। আমরা যে কচু খাই, ওটা কি বলতে পারবে? গ্রন্থিকাণ্ড। গ্রন্থি কাণ্ড তো বটে, মানে এক ধরনের মৃদুগত কাণ্ড, তাই তো? আচ্ছা, কচু খেয়েছো? কচু আর গেঁড়ো, এই দুটোর মধ্যে ডিফারেন্স বলতে পারবে? হুম। না স্যার, বলতে পারবো। গেঁড়ো খেয়েছো? গেঁড়োর টক খেয়েছো? বাঙালিদের তো মানে এই এলাকার মানুষের প্রচন্ড প্রিয়, আমি দেখেছি। এইদিকে প্রচুর গেঁড়ো খায়। তুমি খেয়েছো কোনোদিন গেঁড়ো? খেয়েছি, কিন্তু মানে খাই না। অ্যাকচুয়ালি কচু আর গেঁড়ো হচ্ছে, মানে গেঁড়ো যদি বাবা হয়, কচু হচ্ছে তার সন্তান। মানে মনে করো এটা একটা কচু গাছ। এবার এটা, এই কচু গাছটা মনে করো এরকম আছে মাটির নিচেতে, এরকম কচু গাছের ইয়েটা মাটির নিচেতে যদি আমরা দেখি, এরকম বড় পারা একটা গেঁড়ো হয়, বুঝলে? এবং সেই গেঁড়োর গায়ে ধরে থাকে কে? গেঁড়োর গায়ে এরকম অসংখ্য কচু হয়ে থাকে। এবার এই কচুগুলোকে ছাড়িয়ে খায়, আর যেটা মেন, যেটা প্রধান, যেটা কাণ্ড, সেটা হচ্ছে কি? গেঁড়ো।
আর এখান থেকে অসংখ্য দেখবে এরকম সরু সরু মূল বেরোয়, সেগুলো হচ্ছে মূল। এটা কিন্তু মাটির নিচেতে থাকলেও এটা কাণ্ড কিন্তু, ঠিক আছে? তাহলে গেরো থেকে অ্যাকচুয়ালি কি তৈরি হয়? কচু। কচু। দেখবে কচুর টক খায় না, গেরোর টক খায়। তাহলে আমরা ইডিওব্লাস্ট দু রকমের পেলাম, একটা হচ্ছে র্যাফাইডস আর একটা সিস্টোলিথ। এত অব্দি বুঝতে কোনো অসুবিধা? হুম। নেক্সট আমরা তাহলে কোন কলাতে আসবো? নেক্সট আমরা যে কলাটাতে আসবো সেটা হচ্ছে কোলেনকাইমা। তাহলে প্যারেনকাইমা কি কি ক্যারেক্টার ছিল? প্যারেনকাইমা হচ্ছে সেই সমস্ত স্থায়ী কলা বা সরল স্থায়ী কলা যারা সজীব হয়, যারা তোমার কোষান্তরন্ধ্র থাকে এবং যাদের দেখতে পাবো যে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। কোলেনকাইমা কারা? না, কোলেনকাইমা হচ্ছে এদের, দেখো যে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা দেখো তো চারিদিকে সমানভাবে স্ফীত নাকি অসমভাবে স্ফীত? সমানভাবেই তো আছে। কোথায় সমানভাবে? এই জায়গাটা বেশি চওড়া আর এই জায়গাটা সরু মনে হচ্ছে না? এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো, চওড়া মনে হচ্ছে না? বেশ, তুমি এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো, ডিফারেন্স মনে হচ্ছে না? হুম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কোষ, কোষের বাইরে যে কোষ প্রাচীর আছে সেটা দেখছি অসমভাবে স্থূল, কোথাও বেশি চওড়া কোথাও কম চওড়া। তাহলে অসমভাবে স্থূল কোষ প্রাচীর যুক্ত, অসমভাবে স্থূল কোষ প্রাচীর যুক্ত সরল স্থায়ী কলাকে আমরা কি বলবো? কোলেনকাইমা। ইয়েস, স্থায়ী কলাকে আমরা বলছি কোলেনকাইমা। মনে রাখবে কোলেনকাইমা হচ্ছে সেই কলা যেটা মেনলি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অর্থাৎ কোনো একটা উদ্ভিদের কাণ্ডের কোনো অংশ দেখতে পাবে যে একটু শক্ত, কোনো অংশ দেখতে পাবে নরম। যেখানে শক্ত সেখানে জানবে যে সেখানে প্যারেনকাইমা বাদে হয় কোলেনকাইমা আছে, না হলে স্ক্লেরেনকাইমা আছে। যেমন তুমি যদি দেখো, দেখবে কুমড়ো গাছের যদি কাণ্ড দেখো, দেখবে কাণ্ডে শির দেখতে পাও। কুমড়ো গাছের কাণ্ড দেখেছো কোনোদিন? হুম। তো কুমড়ো গাছের যদি কাণ্ড দেখো, কাণ্ড বা কিছু কিছু গাছে দেখবে এরকম শির থাকে, মানে কাণ্ডটার মানে কিছু শির আছে। শির মানে হচ্ছে সেই জায়গাগুলো একটু শক্ত হয়। তাহলে এমনি এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটেই প্রত্যেকটা গাছেই থাকে? অবশ্যই। এবার পাঁচটা তো খুবই শক্ত। হ্যাঁ, বাঁশটা খুবই শক্ত। এবার তুমি ভাবো বাঁশটা যখন মানে ছোট থাকে তখন নরম থাকে, সেখানে যেটা বেশি, যত বেশি শক্ত হবে তার মানে সেখানে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা বেশি আছে। তার মানে এই নয় যে সেখানে মানে শুধু এক ধরনের টিস্যু আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। এবার যেটা বেশি পরিমাণে আছে সেটা সেই রকম হবে। যেটা নরম কাঠ, যেমন কাঠে, যে কাঠে প্যারেনকাইমা বেশি থাকবে সেখানে দেখবো কি কাঠটা নরম হচ্ছে। যে কাঠে যত বেশি স্ক্লেরেনকাইমা থাকবে সেই কাঠ তত বেশি শক্ত হবে। হুম। বুঝতে পারলে? যেমন তুমি ভাবো না যে ফর এক্সাম্পল আমড়া গাছেরও কাঠ, শাল গাছেরও কাঠ, কিন্তু কাঠের মধ্যে ডিফারেন্স আছে না নেই? আকাশ পাতাল ডিফারেন্স। কেন ডিফারেন্স? তার কারণ হচ্ছে এই উপাদানগুলো, ঠিক আছে? তাহলে কোলেনকাইমা হচ্ছে কি? কোলেনকাইমা হচ্ছে অসমভাবে স্থূল কোষ প্রাচীর যুক্ত সরল স্থায়ী কলাকে আমরা বলছি কোলেনকাইমা। এবং এই কোলেনকাইমা মেনলি কি করে? কোলেনকাইমা মূলত যান্ত্রিক দৃঢ়তা দেয়। যান্ত্রিক দৃঢ়তা মানে গাছকে কি করে? শক্ত করে। যান্ত্রিক দৃঢ়তা দেয়। 2 নাম্বার হচ্ছে খাদ্য সঞ্চয় করে, খাদ্যকে সঞ্চয় করে রাখে। আর কি রাখে? এগুলো দেখবে জাস্ট একবার বইটা রিডিং করবে, দেখবে হয়ে যাবে। আমি কনসেপ্ট বলে দিচ্ছি, এরপর বইটা বা এই পিপিটিটাই যদি রিডিং করে একবার তাহলেই হবে। যে সেখানে মেন হচ্ছে কোলেনকাইমা মানে সেখানে কোষ প্রাচীরটা সমভাবে স্থূল নয়, অসমভাবে স্থূল। এবার এই অসমভাবে স্থূলর উপর ভিত্তি করে আবার অনেক ভাগ দেখবে বইয়ে থাকতে পারে। যে দেখবে যে যদি একদম কোণে কোণে, অর্থাৎ এটা মনে করে একটা কোষ, এই কোষটার ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে একটু স্ফীত, আবার এখানে একটু স্ফীত, আবার এখানে একটু স্ফীত, আবার এখানে একটু স্ফীত, এরকম যদি স্ফীত হয় তখন তাকে বলা হয় কৌণিক স্তরীভূত বা কৌণিক কোলেনকাইমা। মানে কোথায় স্তরীভূত হচ্ছে সেটার উপর ভিত্তি করে। মেন যেটা ব্যাপার তোমাকে খেয়াল রাখতে হবে, কোলেনকাইমা মানে তার কোষ প্রাচীর অসমভাবে স্থূল হয়, কোলেনকাইমা মানে সেটা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, কোলেনকাইমা মানে সেটা উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে রাখে। দ্যাটস ইট। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ। নেক্সট যে টাইপসটা আসবো সেটা কি? সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই জায়গাটা তোমাকে একটু ভালো করে মনোযোগ দিতে হবে। স্ক্লেরেনকাইমা হচ্ছে একমাত্র সরল স্থায়ী কলা যেটা মৃত, যেটা জীবিত নয়, অবশ্যই পরিণত অবস্থায় মৃত।
প্রথমেই মৃত হলে সেটা তৈরি হবে কি করে, তাই না? পরিণত অবস্থায় মৃত। এবং এরা স্ক্লেরেনকাইমা বা দু রকমের হয়, একটা হচ্ছে স্ক্লেরাইড, আর একটি হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু। স্ক্লেরাইড মানে হচ্ছে সেই সমস্ত স্ক্লেরেনকাইমা যারা গোলাকার, ডিম্বাকার, মানে বিভিন্ন আকারের হতে পারে, তখন তাকে বলে স্ক্লেরাইড। আর যদি সেটা সরু, দুই প্রান্ত সূচালো হয়, তখন তাকে বলে স্ক্লেরেনকাইমা তন্তু। যেমন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি স্ক্লেরাইড না স্ক্লেরেনকাইমা তন্তু? স্ক্লেরেনকাইমা, এই প্রথমটা তো স্ক্লেরাইড মনে হচ্ছে, আর ইয়েস, দ্বিতীয়টা প্রথমটা হচ্ছে স্ক্লেরাইড, তারপরটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু। দেখো দুই প্রান্ত সরু, মানে সূচালো আছে, সরু আছে, তখন তাকে বলে মানে তন্তুর মতো হবে আর কি, সরু সুতোর মতো হবে। আর স্ক্লেরাইড মানে সেটা গোলাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে। যেমন স্ক্লেরাইড থাকে কোথায়? স্ক্লেরাইডেরই আরেকটা নাম আমরা পড়বো প্রস্তর কোষ। দেখবে তুমি যদি আপেল খেয়ে থাকো, মানে অবশ্যই খেয়েছো, দেখবে আপেল খাওয়ার সময় একটু কিচকিচ করে না, মানে একটু বালি বালি ভাব লাগে না? হুম বা তুমি যদি একটু নাশপাতি খাও, তাহলেও দেখবে একটু কচকচ করছে, মানে একটু বালি বালি ভাব লাগছে, মানে ওর যে স্কিনটা, নাশপাতির যে স্কিনটা বা আপেলের যে স্কিনটা দেখবে একটু অন্যরকম। বা পেয়ারার যে স্কিন, সেটাও দেখবে একটু শক্ত মতো, মানে বাইরের স্কিনটা দেখবে একটু অন্যরকম। তো তার সেখানে থাকে কি, সেখানে স্ক্লেরাইড থাকে। এবং যেহেতু এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, সেই জন্য একে বলা হয় প্রস্তর কোষ। কোষ মানে প্রস্তর মানে কি, পাথর, স্টোন সেল বলে। তাহলে আমরা স্ক্লেরেনকাইমাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্ক্লেরাইড বা প্রস্তর কোষ, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু। স্ক্লেরেনকাইমা তন্তু মানে তারা দুই প্রান্ত তাদের সূচালো হবে, সরু হবে, লম্বাটে হবে, এবং এরা মূলত কি করে, এরা মূলত হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এবং আমরা যখন জটিল স্থায়ী কলা পড়বো, সেখানে আমরা জাইলেমের একটা ভাগ পড়বো, জাইলেম তন্তু। এই জাইলেম তন্তু এক প্রকার কি, স্ক্লেরেনকাইমা তন্তু। আমরা ফ্লোয়েমের ভাগ পড়বো, ফ্লোয়েম তন্তু। সেই ফ্লোয়েম তন্তু যেটা, সেটাও এক প্রকারের কি, স্ক্লেরেনকাইমা। তাহলে আমরা সরল স্থায়ী কলাকে তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, আর একটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। এবং এই স্ক্লেরেনকাইমা, অন দ্য বেসিস অফ দেয়ার স্ট্রাকচার, দে আর টু টাইপস, ওয়ান ইজ স্ক্লেরাইড অ্যান্ড অ্যানাদার ইজ স্ক্লেরেনকাইমা ফাইবার বা স্ক্লেরেনকাইমা তন্তু। স্ক্লেরাইড মানে সেটা বহুভুজাকার হয়, স্ক্লেরেনকাইমা তন্তু মানে সেটা সূত্রাকার হয়। এত দূর অবধি বোঝা গেল না, গেল না? তো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি বা কোন সরল স্থায়ী কলাটি মৃত, তাহলে কি হবে, স্ক্লেরেনকাইমা। অন্যদিকে বললো যে কোন স্থায়ী কলাটি সজীব কিন্তু অসমভাবে স্থূল কোষ প্রাচীর যুক্ত, কি হবে, কোলেনকাইমা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জটিল স্থায়ী কলা। খুব সিম্পল জিনিস, জাস্ট ইনফরমেটিভ। জটিল স্থায়ী কলা মানে, সরল স্থায়ী কলা কাকে বলেছিলাম একবার ডিফাইন করো তো। একই রকম কোষ নিয়ে গঠিত। এক্স্যাক্টলি। তাহলে জটিল স্থায়ী কলা কাকে বলবে, বিভিন্ন রকম কোষ নিয়ে। এক্স্যাক্টলি, বিভিন্ন রকমের কোষ নিয়ে যখন তৈরি হবে, তাহলে বিভিন্ন রকমের কোষ নিয়ে গঠিত, বিভিন্ন রকমের কোষ নিয়ে গঠিত স্থায়ী কলাকে আমরা কি বলবো, জটিল স্থায়ী কলা। এবং এই জটিল স্থায়ী কলা দু রকমের হয়, একটা হচ্ছে জাইলেম, আর একটি হচ্ছে ফ্লোয়েম। একটা কি হলো, একটা হচ্ছে জাইলেম আর একটি হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম আবার প্রতিটা চারটে করে উপাদান নিয়ে গঠিত। একটি জাইলেমের উপাদান, একটি হচ্ছে ট্রাকিড, দেখবে এটাও ক্লাস 9-এ পড়েছো। একটা হচ্ছে ট্রাকিয়া, একটি হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। তাহলে দেখো জাইলেম প্যারেনকাইমা মানে এখানে কোষগুলো কি, জাইলেম প্যারেনকাইমার কোষগুলো কি প্যারেনকাইমা রকমের, মানে সরল স্থায়ী কলা। আর একটি হচ্ছে জাইলেম তন্তু। তাহলে এই জাইলেম তন্তুটা অ্যাকচুয়ালি কি পড়ে এসছি, এই যে যেটা জাইলেম ফাইবার, এটা অ্যাকচুয়ালি কি ধরনের তন্তু, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু। ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা, আমি এদিকে লিখছি, ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা চারটি উপাদান পাই। একটাকে বলা হয় সিভ উপাদান,
আমরা এগুলো নিয়ে ডিটেলসে পরের দিন পড়বো, আমার এরপর আবার ক্লাস আছে। সিভ উপাদান, সিভ উপাদান আবার দুটো জিনিস নিয়ে গঠিত, একটাকে বলে সিভ কোষ আর একটাকে বলে সিভ নল। 2 নম্বর উপাদান হচ্ছে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল বলে। 3 নম্বর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর 4 নম্বর উপাদান হচ্ছে ফ্লোয়েম তন্তু। তাহলে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে জটিল স্থায়ী কলা, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? তাহলে জটিল স্থায়ী কলা 2 রকমের হয়, একটা হচ্ছে জাইলেম আর একটি ফ্লোয়েম। জাইলেমের কি কি উপাদান? একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এর মধ্যে সজীব কোনটা? এর মধ্যে সজীব একমাত্র জাইলেম প্যারেনকাইমা, বাকি সবগুলো মৃত। ট্রাকিড মৃত, ট্রাকিয়া মৃত, তন্তু মৃত। শোনো একটা জিনিস বলি, যখনই মৃত বলবে তখনই বুঝবে এটা পরিণত অবস্থায় মৃত হয়ে গেছে। মানে এমনটা নয় যে যখন ডিভিশন হয়েছে সেই সময় থেকেই মৃত, তাহলে ডিভিশন হতো কি, হয়েছে কি করে? মানে এরা কেন মৃত? কারণ এরা নলাকার স্ট্রাকচার তৈরি করেছে যাতে সহজে জল ও খনিজ লবণের পরিবহন হয়। অন্যদিকে ফ্লোয়েমের যে উপাদানগুলো পড়ছি, শিব উপাদান, সঙ্গী কোষ, প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এই ফ্লোয়েম তন্তুরই আরেকটা নাম হচ্ছে বাস্ট তন্তু। এই ফ্লোয়েম তন্তুটাই হচ্ছে একমাত্র মৃত, বাকি প্রথম 3টে হচ্ছে কি সজীব। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, জাইলেমের ক্ষেত্রে 3টে মৃত, একটা সজীব, আর ফ্লোয়েমের ক্ষেত্রে ঠিক উল্টো, একটা মৃত, 3টে সজীব। বুঝতে পারলে না? পারলে না? তো পরের দিন আমরা জাইলেমের যে বিভিন্ন উপাদান, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তন্তু, এদের স্ট্রাকচার, ফ্লোয়েমের যে বিভিন্ন স্ট্রাকচার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং এখানে দেখো অরিজিনাল ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা তন্তু, এগুলো দেখতে হবে। এরকম কাণ্ডের সেকশন। তোমাদের স্কুলে কি কোনো প্র্যাকটিক্যাল হয়েছে? তো কোনো স্কুলে প্র্যাকটিক্যাল হলে এরকম দেখতে হবে যে কাণ্ডের সেকশন করে এরকম স্টেন দিলে দেখতে হবে কোনটা জাইলেম কোনটা ফ্লোয়েম, সেইগুলো আমরা পড়বো। এবং তোমাদের সিলেবাসে আছে এই হেলিয়ান্থাসেরই আছে, মানে সূর্যমুখীর স্টেম, কচুর মূল, এগুলো তো স্কুলে করানো উচিত। এখানে তো সমস্ত স্কুলেই হয়েছে, না আমার এখানে যারা যে সমস্ত ছাত্রছাত্রী আছে সবাই তো বলছিল যে হয়েছে। বুঝলে? তো তোমাদের স্কুলে কি এটা মানে প্র্যাকটিক্যাল হবে না হবে না? না, আমি স্যার কিছু বলে না। ঠিক আছে, তাহলে এত দূর অবধি থাক। এত দূর অবধি কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন? বেশ, আমি এখান থেকে রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করছি, দেখি কতটা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো। বলো। কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? অপশন এ প্রোটোডার্ম, অপশন বি প্রোক্যামিয়াম, অপশন সি প্যারেনকাইমা, অপশন ডি প্লিরোম। প্যারেনকাইমা। আচ্ছা, নিচের কোনটি মৃত কলা? প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, এন্ডোডার্মিস। স্ক্লেরেনকাইমা। আচ্ছা, বলছে ভাজক কলায় কোনটি দেখা যায় না? অপশন এ ক্ষুদ্র গহ্বর, পাতলা কোষ প্রাচীর, কোষান্তর রন্ধ্র, ঘন সাইটোপ্লাজম। কোষান্তর রন্ধ্র। পরের প্রশ্ন সেটি হচ্ছে যে নিউক্লিয়াস বিহীন, এটা এখন তাও বলো, নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ কোনটি? নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষ। অপশন এ সিভ কোষ, অপশন বি সঙ্গী কোষ, অপশন সি ট্রাকিড, অপশন ডি ট্রাকিয়া। তো দেখো সজীব বানিয়ে আমরা পড়ে এসেছি সিভ কোষ এবং সঙ্গী কোষ দুটোই হবে, তো এক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, সেটা হচ্ছে সিভ কোষের। এটা আমি বলিনি যদিও, ঠিক আছে। বেশ, তারপর হচ্ছে প্রোটোডাম, প্রোক্যামিয়াম ও গ্রাউন্ড মেরিস্টেম হলো ভাজক কলা, স্থায়ী কলা, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ স্থায়ী কলা, ভাজক কলা। বলছি প্রোটোডাম, প্রোক্যামিয়াম এবং যে গ্রাউন্ড মেরিস্টেম, এগুলো কি? এগুলো কার আন্ডারে পড়েছো? ভাজক কলা। তাহলে ভাজক কলা হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রশ্ন সেটি হচ্ছে এইটা, এখন পারবে না। নালিকা বান্ডিল কোন কোষ থেকে উৎপন্ন হয়? নালিকা বান্ডিল। অপশন এ প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, প্রোক্যাম্বিয়াম, পেরিডার্ম।
তো ক্যাম্বিয়াম থেকে দেখো পারা যাচ্ছে কি না? পারা গাছ। পারা যাচ্ছে। এবার এই বিষয়গুলো কিন্তু তোমাকে যেদিন যে ক্লাসটা হবে সেই দিন কি একবার রিভিশন দিতে হবে, আর না হলে তুমি ভুলে যাবে। বুঝতে হুম। পারলে? তো সেই জন্য পুরোনো জিনিসকে ফেলা যাবেই না, কারণ তুমি মানে এখন যেটা আছে এক্সেপশনাল কেস, ঠিক আছে? কারণ তোমার এখানে মানে রিভিশনের সময় পাওয়া যাবে না, খুব কম সময় পাওয়া যাবে। তো সেই জন্য তোমাকে এখনই পড়তে হবে, এখনই রিভিশন দিতে হবে। আর তার সাথে মক টেস্টগুলো ধরো প্রতি সপ্তাহে হচ্ছে। সামনের সপ্তাহে মানে আজকে হচ্ছে কি বার? রবিবার। রবিবার। তোমার বৃহস্পতিবার ধরে রাখো, তোমার বৃহস্পতিবার দিন টেস্ট নিতে পারি সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান মানে মরফোলজিটা, ঠিক আছে? বেশ। মানে রেডি রাখো আর কি, ফেলে রেখো না একদম। তাহলে পরের দিন টেস্ট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান। তোমার প্রাণী রাজ্যটা বাকি আছে আই থিঙ্ক, প্রাণী রাজ্যটা, হ্যাঁ। তো ওইটা হোক, তো ততদিন আমরা এটা একটু মানে বৃহস্পতিবার দিন টেস্ট দিতে হবে না, কারণ বৃহস্পতিবার ক্লাসই করাবো, শুক্রবার দিন টেস্টটা নেবো তাহলে। শুক্র শুক্রবার না কী বারে সুবিধা তোমার? শুক্রবারে হবে তো? হ্যাঁ, তাহলে শুক্রবারই দিয়ে দেবে। আর নিউট্রিশনের রেজাল্ট তো আজকে কী বার? নিউট্রিশন তোমার তো কী বার আছে জানো? শুক্রবার আছে, মানে রবির তা সময়। বলছি হ্যাঁ, তোমাদের রেজাল্ট আমি এখনো পাবলিশ করিনি, রেজাল্ট আমি গ্রুপে পাঠিয়ে দেবো। বলছি আমাকে কিছু বলার সুযোগ দেবেন? হ্যাঁ বলুন। বলছি যে ওই তাহলে ওই